গত ক্লাসে আমরা রসায়নের ধারণা নিয়ে মোটামুটি 1 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে রসায়নের ধারণা অনেক কিছুই বলা হয়েছে। সো চলো শুরু করা যাক। আমরা 3 পৃষ্ঠা লাস্টের কিছু 2টা লাইন বাকি রাখছিলাম। এখানে বলা হচ্ছে, প্রাচীনকালের দার্শনিকেরা পদার্থের গঠন নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন। খ্রিস্টপূর্ব 3080 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলেন যে প্রত্যেক পদার্থকে অনবরত ভাঙতে থাকলে শেষ পর্যায়ে এমন এক ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। তিনি এর নাম দেন অ্যাটম বা অবিভাজ্য। তার মানে কি, উনি কী বলছেন? ডেমোক্রিটাস বলছেন যে প্রত্যেক পদার্থ যদি আমরা ভাঙতে থাকি, ভাঙতে 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 একসময় আর সেটাকে আর ভাঙা যাবে না, এবং একসময় একটা ক্ষুদ্র কণায় আমরা রূপান্তরিত করতে পারবো, এবং সেই কণাকে নাম দিয়েছে সে অ্যাটম। পরে বলছে এখানে প্রায় একই সময়ে ভারতীয় দার্শনিক কোনাডা অণুর ধারণা প্রকাশ করেছিলেন যা অ্যাটমের ধারণার অনুরূপ, কিন্তু এই ধারণাগুলোর কোনো পরীক্ষামূলক ভিত্তি ছিল না। তাছাড়া দার্শনিক অ্যারিস্টটল এই ধারণার বিরোধিতা করেন। তখন অ্যারিস্টটল সহ অন্য দার্শনিকেরা মনে করতেন সকল পদার্থ মাটি, আগুন, পানি ও বাতাস মিলে তৈরি হয়। ফলে অ্যাটমের ধারণা অনেক দিন পর্যন্ত মানুষ গ্রহণ করেনি। এখানে আমরা কয়েকজন বিজ্ঞানীদের ছবি দেখতে পাচ্ছি। তার ভিতরে প্রথম যিনি ছিলেন সেটা হচ্ছে অ্যান্টনি ল্যাভয়েসিয়ে, দ্বিতীয় জন হচ্ছে রবার্ট রয়েল, তৃতীয় জন হচ্ছেন স্যার ফ্রান্সিস বেকন, এবং শেষ জন যিনি অত্যন্ত রসায়নে অনেক অবদান তার এবং খুবই বিখ্যাত একজন লোক, জন ডাল্টন। আমরা এখন যেটা জানবো সেটা হলো কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। প্রত্যেকটা বিষয়ের একটা উৎপত্তি আছে। এখানে বইতে যেটা লেখা আছে যে মধ্যযুগের আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা ইত্যাদি স্বল্প মূল্যে ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করেছিলেন। আমরা যদি আবার বিষয়টা বুঝতে চেষ্টা করি, এখানে বলছে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি বলতে গিয়ে এখানে বলছে যে মধ্যযুগের আরবের মুসলিম দার্শনিকগণ কপার, টিন, সীসা ইত্যাদি স্বল্প মূল্যের ধাতু থেকে সোনা তৈরি করতে চেষ্টা করছিলেন। তাদের আরেকটি চেষ্টা ছিল এমন একটি মহা ঔষধ তৈরি করা যা খেলে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে। এগুলিতে সফল হওয়ার জন্য তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। ফলে সোনা বানাতে বা মানুষের আয়ু বৃদ্ধিতে সফল না হলেও বিভিন্ন পদার্থ মিশিয়ে সোনার মতো দেখতে এমন অনেক পদার্থ তৈরি করেছিলেন। যেমন আমরা বলতে পারি তামা, ব্রোঞ্জ, এগুলো দেখতে মোটামুটি কি সোনার মতোই, বিভিন্ন ধাতু মিক্স করে। আমরা কিন্তু আগে বলেছিলাম যে কীভাবে ব্রোঞ্জ তৈরি করা হয়, আগের আমরা লেকচারে বলেছিলাম। তো এর পরবর্তী লাগছে যে মূলত এগুলোই ছিল রসায়নের ইতিহাসের প্রথম পদ্ধতিগতভাবে রসায়নের চর্চা বা রসায়নের গবেষণা। মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হতো, আর গবেষকদের বলা হতো আলকেমিস্ট। আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে। আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ থেকে। এই কিমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হলো রসায়ন।
আলকেমিস্ট। আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান, যিনি একজন মুসলিম কেমিস্ট, সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের চর্চা করেন, তাই তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে। জাবির ইবনে হাইয়ান বিশ্বাস করতেন সকল পদার্থ মাটি, পানি, আগুন আর বাতাস দিয়ে তৈরি। তিনি এসব নিয়ে গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না। তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাভোইসিয়ে, রবার্ট বয়েল, স্যার ফ্রান্সিস বেকন এবং অত্যন্ত বিখ্যাত বিজ্ঞানী জন ডাল্টন সহ অন্যান্য বিজ্ঞানীগণ। অ্যান্টনি ল্যাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। তাহলে আধুনিক রসায়নের জনক কে? অ্যান্টনি ল্যাভোইসিয়ে। আমরা পরের পৃষ্ঠায় যাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকেই আসবে, কেমন? পৃষ্ঠা 5 নম্বরে এখানে বলা হয়েছে, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। তাহলে আমরা যখন রসায়নের কথা বলবো অবশ্যই পদার্থের গঠন এবং পদার্থের ধর্ম এবং পারস্পরিক সম্পর্ক নিয়ে, পারস্পরিক রূপান্তর এগুলো নিয়ে আলোচনা করলে বুঝতে হবে যে এটা রসায়ন। সো এখানে পরবর্তীতে টেবিল দেখতে পাচ্ছ। এখানে দৈনন্দিন জীবনের রসায়ন কীভাবে কাজে লাগে এটা নিয়ে একটু বিশ্লেষণ করছে। প্রথম বিষয়টা যদি আমরা একটু খেয়াল করি, বলছে যে কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি। তোমরা খেয়াল করছো যে একবার কি ভাবছো কেন কাঁচা আম টক আর পাকা আম মিষ্টি হয়? এখানে একটা রসায়নের ব্যাখ্যা আছে, সেটা নিয়ে আলোচনা করছে। এখানে বলছে কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড প্রভৃতি থাকে, ফলে কাঁচা আম টক। তাহলে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিডের জন্য আমার আমটা কি হয়? টক। কাঁচা আমটা কি হয়? টক। কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে, গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়, তাই পাকা আম মিষ্টি। তাহলে পাকা আম কেন মিষ্টি হয়েছে? কারণ এখানে পাকা আমে আমার আছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম ইত্যাদির দহন। যখন কেরোসিন, গ্যাস এবং মোম দহন হয় তখন কি ঘটে? কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ও মোম এগুলো মূল উপাদান হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কি তাহলে? তোমাদের প্রশ্ন করো আমাকে। হাইড্রোকার্বন হলো কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। আমি আগেই বলেছি যৌগ কি? যৌগ হলো দুইটা মৌলের সংযুক্ত, তার মানে দুইটা মৌল মিলে আমার যৌগ হয়। ঠিক তেমনই এখানে হাইড্রোকার্বন হয়েছে কার্বন এবং হাইড্রোজেন মিলে একটা যৌগ সৃষ্টি হয়েছে। তাহলে কার্বন হলো একটা মৌল, হাইড্রোজেন একটা মৌল, এবং দুইটা মৌল মিলে একটা হাইড্রোকার্বন যৌগ সৃষ্টি হয়েছে। তাহলে আরেকবার আমি পড়ি এটা, যে কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোম এগুলো মূল উপাদান হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। তাই যখন এগুলোর দহন ঘটে তখন বাতাসের অক্সিজেনের সাথে এগুলোর বিক্রিয়া হয় এবং কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো আর তাপশক্তির সৃষ্টি হয়। ওকে, পেটের অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড ওষুধ খাওয়া হয়। আমাদের যখন অ্যাসিডিটি বৃদ্ধি পায় পেটের ভিতরে, তখন কিন্তু আমরা অ্যান্টাসিড খাই। তাহলে আমরা কেন খাই অ্যান্টাসিড? সেটাই বলছে এখানে।
পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হলে পেটের অ্যাসিডিটির সমস্যা হয়। অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই দুইটা যৌগ আমার যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এটাকে প্রশমিত করে। এই জন্যই আমরা পেটের অ্যাসিডিটি বৃদ্ধি পেলে বা হলে অ্যান্টাসিড ওষুধ খাই। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং তোমার মহামূল্যবান কমেন্ট করে আমাদের পাশে থাকো।